সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল স্টাডি বেস্টে। তো ক্লাস 11 কেমিস্ট্রি বিষয়ের ওপর যে নতুন সিলেবাস অনুযায়ী ক্লাস 11-এর যে পর্যায় সারণী চ্যাপ্টার রয়েছে, এই চ্যাপ্টার থেকে এমসিকিউ প্রশ্ন আসবে নতুন নিয়ম অনুযায়ী। এর আগে এই চ্যাপ্টার থেকে এমসিকিউ প্রশ্ন, কোনো ধরনের প্রশ্ন এই চ্যাপ্টার থেকে হতো না পুরোনো সিলেবাসে। নতুন সিলেবাসে এই চ্যাপ্টার থেকে এমসিকিউ প্রশ্ন আসবে। তো এই চ্যাপ্টারে কোন কোন টাইপের এমসিকিউ প্রশ্নগুলো ভীষণ ইম্পর্টেন্ট, আমি টাইপ ধরে ধরে যে পোর্শানগুলো থেকে যে পোর্শানগুলোতে এমসিকিউ প্রশ্ন সাধারণত পরীক্ষা এসে থাকে অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষায়, সেই টাইপের প্রশ্নগুলো এখানে চুজ করা হয়েছে। আশা করি প্রশ্নগুলির মধ্যে থেকে অনেক প্রশ্ন কমন পাবে। শুধু তাই নয়, এই প্রশ্নগুলি যদি ঠিকঠাক তোমরা অ্যান্সার বুঝে নিতে পারো, এই ধরনের এই চ্যাপ্টার থেকে অন্যান্য যে প্রশ্ন এলেও তোমরা সব প্রশ্ন উত্তর অনায়াসে পরীক্ষা করতে পারবে। ওকে, শুরু করা যায়। এই অধ্যায় থেকে পর্যায় সারণী অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 15টি এমসিকিউ প্রশ্ন, সেই সব প্রতিটি প্রশ্নের ব্যাখ্যা সহ আলোচনা। ঠিক আছে, ভালো লাগলে লাইক করবে, শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবে মন দিয়ে। শুরু করে প্রথম প্রশ্ন দেখো, হ্যালোজেন মৌলের পরমাণু ইলেকট্রন আসক্তি ক্রম অনুযায়ী সাজে। ইলেকট্রন আসক্তি ভীষণ ইম্পর্টেন্ট একটা পোর্শন, তোমরা জানো, এটা মন দিয়ে ভালো করে দেখবে। ইলেকট্রন আসক্তি ইংরেজিতে বলা হয় ইলেকট্রন অ্যাফিনিটি। তো হ্যালোজেন মৌল এই ইলেকট্রন আসক্তির ক্রমটা ভালো করে মনে রাখবে যে হ্যালোজেন মৌল সাজালে কি হয়, ফ্লোরিন, ক্লোরিন আর ব্রোমিন। আর এই অনুযায়ী কি শ্রেণীবদ্ধ এই মৌলগুলো এইভাবে সাজানো যায়, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তোমরা জানো ইলেকট্রন আসক্তি ওপর থেকে নিচের দিকে ক্রমশ হ্রাস পায়। ইলেকট্রন আসক্তি সবার ক্ষেত্রে বেশি হওয়া উচিত ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ঠিক আছে, কিন্তু এখানে ব্যতিক্রম একটা আছে। ফ্লোরিনের আকারটা ক্লোরিনের তুলনায় কম হওয়ার জন্য, ফ্লোরিন পরমাণু আকারটা ফ্লোরিনের তুলনায় কম হওয়ার জন্য সেই ক্ষেত্রে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি সব থেকে বেশি হয়ে যায়। এরপর ফ্লোরিন, তারপর হচ্ছে ব্রোমিন, তারপর হচ্ছে আয়োডিন। এটা হচ্ছে অর্ডার। তা এই অনুযায়ী হলে অপশান কোন অপশান হচ্ছে দেখে নাও। অপশান হলো ডি-টা, ফ্লোরিনের থেকে সিএলটা বড়, তার ব্রোমিন, আয়োডিন। ঠিক, ভীষণ ইম্পর্টেন্ট। তারপরে ইলেকট্রন আসক্তি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আর ইলেকট্রন আসক্তি শ্রেণী বরাবর উপর থেকে নিচের দিকে হ্রাস পায়। আর এই সিরিজটা থেকে ভীষণ প্রশ্ন এসে থাকে। ঠিক আছে, মনে রাখবে। নেক্সট পয়েন্ট, 2 নম্বর কোশ্চেন চলে এসো। ল্যান্থানাইটস তোমরা ল্যান্থানাইটস মৌল একটি নাইটস মৌল। তো ল্যান্থানাইটস মৌলের সাধারণ ইলেকট্রোমিনাস কি, ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এটাও। ল্যান্থানাইটস মৌলের সাধারণ ইলেকট্রোমিনাস কি, দেখেন অপশানগুলো দেখেন ভালো করে লক্ষ্য করবে। মনে অপশান এ দেখেন হবে N-2 F 1 থেকে 14, N-1 D1 হবে, আর NH2 হবে। এইটা হচ্ছে মানে হচ্ছে ল্যান্থানাইট মৌলের সাধারণ ইলেকট্রোমিনাস। ভালো করে মনে রাখবে, ইলেকট্রোমিনাসটা কিন্তু ভীষণ পরীক্ষা এসে থাকে। নেক্সট চলে আসে কোশ্চেন নাম্বার 3, বেরিলিয়াম বোরন মৌলের সঙ্গে কণাকণি সম্পর্কযুক্ত মৌলটি কী হবে। বোরন মৌলের সঙ্গে কণাকণি সম্পর্কযুক্ত মৌল কী হতে পারে। ঠিক আছে, অপশানটা একটা অপশানে মিস হয়ে গেছে, অপশান নিয়ে দিচ্ছি। ধরো জার্মেনিয়াম এখানে দিয়ে দিলাম। তো বেরিলিয়াম মৌলের সঙ্গে কণাকণি সম্পর্কযুক্ত মৌল কী, বেরিলিয়াম তোমরা যদি সাজাও, তোমরা মানে যদি সাজিয়ে থাকো, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পর্যায়। বেরিলিয়ামের নিচে কী হয় বলো তো, বেরিলিয়ামের নিচে হয় ম্যাগনেসিয়াম, বোরনের নিচে কি অ্যালুমিনিয়াম, কার্বন নিচে সিলিকন হয়। ঠিক আছে, নাইট্রোজেন নিচে হচ্ছে ফসফরাস, অক্সিজেন নিচে হচ্ছে সালফার হয়। তো কণাকণি সম্পর্ক যে কর্ণ সম্পর্কযুক্ত বলে, এখানে কী বলছি, বোরনের সঙ্গে কর্ণ সম্পর্কযুক্ত মৌল কী হবে, বোরন। দেখো এখানে বোরন, এটা হচ্ছে মানে সেকেন্ড পর্যায়, এটা তৃতীয় পর্যায়। দেখো কণাকণি সম্পর্কে বোরনের কী সিলিকন হচ্ছে না, তাহলে সিলিকন দেখতেই পাচ্ছ। তা বোরনের সঙ্গে কণাকণি সম্পর্কযুক্ত মৌল সিলিকন। আর বেরিলিয়ামের সঙ্গে অ্যালুমিনিয়াম মনে রাখবে, কার্বনের সঙ্গে ফসফরাস, নাইট্রোজেনের সঙ্গে সালফার। এই ক্ষেত্রে উত্তর কী রাখবে, বোরনের সঙ্গে সিলিকন। দেখতেই পাচ্ছি মানে এই অনুযায়ী এই সিরিজটা মনে রাখবে। দ্বিতীয় পর্যায় আর তৃতীয় পর্যায়। তৃতীয় পর্যায়ে প্রথম মৌলের সঙ্গে দ্বিতীয় পর্যায়ে পরের শ্রেণীর মৌলের হচ্ছে কণাকণি সম্পর্কযুক্ত হয়ে থাকে। সেই ক্ষেত্রে অ্যান্সার কী হবে, এক্ষেত্রে সিএরটা হবে। ভীষণ ইম্পর্টেন্ট, কর্ণ সম্পর্ক থেকে কিন্তু পরীক্ষা প্রশ্ন এসে থাকে। ঠিক আছে, নেক্সট চলে এসো। এমজির সবচেয়ে তরিণাত্মক মৌলের মানে সবচেয়ে, এটা ভুল বলো, এটা হচ্ছে আগের অপশানের মধ্যে চলে আসে। এটা অফ করে দাও। এই সবচেয়ে তরিণাত্মক মৌলের সর্বস্থ কক্ষে ইলেকট্রোমিনাস কী হয়, আর সবচেয়ে তরিণাত্মকযুক্ত মৌলের সর্বস্থ কক্ষে ইলেকট্রোমিনাস কী। তরিণাত্মক মৌল মানে যার ইলেকট্রনের প্রতি আকর্ষণ থাকে, সমযোজী বন্ধন আবদ্ধ ইলেকট্রনের প্রতি যার আকর্ষণ সবথেকে বেশি, তার হচ্ছে তরিণাত্মক সবথেকে বেশি থাকবে। এই ক্ষেত্রে একটা অপশান দেখো, NH2, NH3, NP3, NH2N4, NH2, NP5। এই NP5 আরও একটা অপশান এখানে আছে, চলে আসবো আমি এখানে অপশানটা দেখতে, NH-NP6। তো NP6 মানে ইলেকট্রন পরিপূর্ণ হয়েছে, ইলেকট্রন গ্রহণ করার কোনো প্রকারে ক্ষমতা নেই। ঠিক আছে, কিন্তু এখানে চলে আসো, এখানে যে আছে 4টা অপশানের মধ্যে এই যে অপশানটা আছে, সি অপশান দেখো, NP5 মানে যদি একটা ইলেকট্রন থাকে নিয়ে নেয়, তার মানে
ইলেকট্রন কি পূর্ণ হয়ে যাবে, অষ্টক পূর্ণও হবে, ছটা ইলেকট্রন, এই জন্য এই ইলেকট্রন বিন্যাসটা মানে ইলেকট্রন প্রতি আকর্ষণ অনেক বেশি হবে। তাহলে সবচেয়ে তরিণাত্মকযুক্ত মৌলের সর্বোচ্চমুখ ইলেকট্রন বিন্যাস কি হবে, NH2 NP5। ভীষণ বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষার জন্য। ওকে, নেক্সট পয়েন্টে চলে আসবো আমি। নেক্সট পয়েন্টে চলে আসবো, কত নম্বর প্রশ্ন আসবে দেখো, কোশ্চেন নাম্বার 5। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। আর একটা জিনিস মনে করিয়ে দিই, তোমাদের ভালো লাগলে লাইক করবে আর শেয়ার করতে কিন্তু ভুলবে না। তো অ্যালুমিনিয়াম অক্সাইড, সিলিকন ডাইঅক্সাইড, ফসফরাস পেন্টক্সাইড, সালফার ডাইঅক্সাইডের সঠিক অ্যাসিড ধর্মের ক্রম অনুযায়ী, অ্যাসিড ধর্ম হচ্ছে মানে অ্যাসিডটিকে যে ধর্ম আছে সেই ক্রম অনুযায়ী সাজালে কী হবে, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমরা জানো হচ্ছে পর্যায় সারণী বাম দিক থেকে ডান দিকে যদি যাওয়া হয়, এই বাম দিক থেকে যদি ডান দিকে যাওয়া হয় সেই ক্ষেত্রে দেখতে হয় মৌলগুলির অক্সাইডের আম্লিকতা বৃদ্ধি পায়। বাম দিক থেকে ডান দিকে গেলে যে অক্সাইডগুলো তার আম্লিকতা সব থেকে বাড়তে থাকে। তো যদি আমাদের যদি সাজিয়ে থাকে, প্রথমে কী থাকে, অ্যালুমিনিয়াম, তারপরে ধরো সিলিকন, তারপর ফসফরাস থাকে, তারপর সালফার। তার মানে এই অনুযায়ী সাজানো হয়, তার এই দিকে যত যাবো এই অক্সাইডগুলো হচ্ছে আম্লিকতা তত বাড়তে থাকবে। সেই ক্ষেত্রে অপশান দেখো ডি-টা দেখো, অ্যালুমিনিয়াম অক্সাইড সব থেকে বাম থেকে, আম্লিকতা সব থেকে কম, তারপরে সিলিকন ডাইঅক্সাইড, ফসফরাস পেন্টক্সাইড, সালফার ডাইঅক্সাইড। মনে রাখবে তার ধাতু মৌলগুলির আম্লিকতায় মানে অক্সাইডগুলো আম্লিকতা বাম দিক থেকে ডান দিকে যত যায় তত হচ্ছে বাড়তে থাকে। সেই ক্ষেত্রে অপশান হবে ডি-টা। ঠিক আছে, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 6, ক্ষার ধাতুগুলির প্রথম আয়নান বিভব শক্তির ক্রম কী হবে। ক্ষার ধাতুগুলো, ক্ষার ধাতু মানে আয়নান বিভব, তোমরা জানো যে কোনো পরমাণু বাইরে থেকে ইলেকট্রন অপসারণ করতে যে শক্তির প্রয়োজন হয় তাকে বলে আয়নায়ন বিভব। ঠিক আছে, আয়নায়ন বিভব সম্পর্কে ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, সেক্ষেত্রে তোমরা দেখে নিতে পারো। তো তোমরা যে লিথিয়াম প্রথম আছে, সোডিয়াম, তারপর নিচে কি পটাশিয়াম আছে। তো এই অনুযায়ী হয় সেই ক্ষেত্রে দেখবে তোমরা হচ্ছে যত ওপর থেকে নিচের দিকে যারা আয়নের বিভব হ্রাস পায়, কী বললাম, ওপর থেকে নিচের দিকে আয়নের বিভব ক্রমশ হ্রাস পায়। সেক্ষেত্রে আয়নের বিভব কার বেশি হওয়া উচিত, লিথিয়াম সব থেকে বেশি, সোডিয়াম, পটাশিয়াম। কারণ পর্যায় সারণীর ওপর দিকে যারা আছে তারা আয়নের বিভব মানে বেশি হয়, নিচের দিকে যত আয়নের বিভব কমতে হয়। সেক্ষেত্রে অপশান হবে, উত্তর দেখতেই পাবে তোমরা কোনটা অপশান হবে, এর দাগের হচ্ছে লিথিয়াম গ্রেটার দেন সোডিয়াম গ্রেটার দেন পটাশিয়াম। ওকে, কোশ্চেন নাম্বার 7 দেখো, নিচে কোন সেটা আয়নগুলি আইসো ইলেকট্রন। আইসো ইলেকট্রন তোমরা বোঝো, আইসো ইলেকট্রন মানে যাদের মধ্যে মানে একই সংখ্যক ইলেকট্রন রয়েছে, মানে সমান সংখ্যক ইলেকট্রন থাকে তারা হচ্ছে আইসো ইলেকট্রনিক। তো মিলিয়ে দেখবে, দেখো পটাশিয়াম K+, K+-এর মধ্যে তোমার কটা ইলেকট্রন থাকবে, পটাশিয়ামের মধ্যে কটা ইলেকট্রন থাকে 19, একটা ইলেকট্রন বাদ চলে 18। ক্যালসিয়ামে দেখো 20 থাকে, ক্যালসিয়াম পরমাণু কম হবে 20 হয়, 20 থেকে 2 ইলেকট্রন বাদ চলে গেছে 18 হবে। স্ক্যান্ডিয়ামে কী হয়, ক্যান্ডিয়াম ওর হচ্ছে 21 হয়, তো 21 থেকে হচ্ছে 3টে ইলেকট্রন বাদ চলে গেলে 18 হলো। ক্লোরিনে কী হয়, ক্লোরিনে মোট 17টা ইলেকট্রন হয়, আর 17টা তার সঙ্গে একটা ইলেকট্রন অ্যাডিশন মাইনাস হওয়ার জন্য একটা অ্যাডিশন 18। তাহলে আর প্রথম পটাশিয়াম থেকে হয় 19 থেকে বাদ দিয়ে দাও 18। তার মানে এই যে সেটটা রয়েছে, প্রথম যে সেটটা রয়েছে এর মধ্যে দেখবি সবার মধ্যে 18টা ইলেকট্রন রয়েছে, তাই এরা হচ্ছে আইসো ইলেকট্রন। তুমি আর বাকিগুলো দেখবে কোনোটাই কিন্তু সেম ইলেকট্রন নেই। ঠিক আছে, এটাও ভীষণ ইম্পর্টেন্ট একটা টাইপের প্রশ্ন। কোশ্চেন নাম্বার 8 দেখো, নিম্নে কোনটির আকার সবচেয়ে কম, কোনটির আকার সবথেকে কম, কিন্তু এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় এসে থাকে। কোনটির আকার সবথেকে কম দেখে নাও, এই যে N3- আয়ন রয়েছে এর মধ্যে দেখো ইলেকট্রন সংখ্যা হচ্ছে কত হবে বলো তো, প্রোটন সংখ্যা চলে, নাইট্রোজেন প্রোটন সংখ্যা কত হয়, 7 হয়। আর ইলেকট্রন সংখ্যা কত হবে, এই ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা হবে 10 হবে। এই ক্ষেত্রে প্রোটন সংখ্যা দেখো, প্রোটন সংখ্যা 8 হবে, পরমাণু ক্রমাঙ্ক 8 হয়, ইলেকট্রন সংখ্যা হচ্ছে 10। ফ্লুরিনের ক্ষেত্রে দেখো ইলেকট্রন সংখ্যা 9, মানে প্রোটন সংখ্যা 9, ইলেকট্রন সংখ্যা 10। সোডিয়ামে দেখো প্রোটন সংখ্যা 11 আর ইলেকট্রন সংখ্যা 10, সবার মধ্যে দেখো 10টি করে ইলেকট্রন রয়েছে। এবার দেখো কার প্রোটন সংখ্যা বেশি, কার প্রোটন সংখ্যা বেশি, Na+-এর মধ্যে প্রোটন সংখ্যা বেশি। তা প্রোটন সংখ্যা যদি বেশি হওয়ার জন্য সবার মধ্যে ইলেকট্রন সংখ্যা একই আছে, এই ক্ষেত্রে আকর্ষণ বলটা কী হয়, সবথেকে বেশি হয়, মানে কেন্দ্রে আকর্ষণ বল বহিস্থ কক্ষের ক্ষেত্রে এই পরমাণুর ক্ষেত্রে সবথেকে বেশি হয়ে থাকে। বলে নিম্নে কোনটির আকার সবথেকে কম হবে, Na+, আর সবথেকে আকার বেশি হবে N3-, কারণ এখানে হচ্ছে প্রোটন সবথেকে কম রয়েছে, 7টা প্রোটন রাখার জন্য আকর্ষণ বল এর থেকে সবথেকে কম হয়ে থাকবে। ওকে, এটা খুব ভালো কোশ্চেন। নেক্সট পয়েন্টে চলে আসবো, নিম্নে কোন মৌল আয়নন বিভব সবথেকে বেশি, নিম্নে কোন মৌল আয়নন বিভব সবথেকে বেশি হয়, তোমরা জানো যে এটা তো বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, এটা হচ্ছে সেকেন্ড পর্যায়ে। সেখানে তোমরা জানো যে বাম দিক থেকে ডান দিকে আয়নন বিভব ক্রমশ বৃদ্ধি পায়, বাম দিক থেকে ডান দিকে ক্রমশ আয়নন বিভব বৃদ্ধি পায়। কিন্তু এখানে দুটো ব্যতিক্রম আছে, নাইট্রোজেন অক্সিজেনের মধ্যে ব্যতিক্রম হয়ে থাকে। নাইট্রোজেন হচ্ছে শেষ কক্ষে মানে 3টি ইলেকট্রন থাকা যায়, পি কক্ষে 3টি ইলেকট্রন থাকা যায়, ইলেকট্রন সুস্থিত হয়। এই জন্য কী হয়, অর্ডারটা এইরকম হয়ে যায়, বোরন, কার্বন, তারপর অক্সিজেন, তারপর নাইট্রোজেন সবথেকে বেশি হয়ে যায়। ঠিক আছে, এই ক্ষেত্রে উত্তর যেটা হবে আয়রন সবথেকে নাইট্রোজেন। ঠিক আছে, কারণ অক্সিজেন নাইট্রোজেনের মধ্যে নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাসটা সুস্থ ইলেকট্রন বিন্যাস হয়, মানে এখানে পি উপকক্ষ যেটা থাকে সেটা হচ্ছে 2p ইলেকট্রনটা হচ্ছে 3টি ইলেকট্রন থাকার জন্য অর্ধপূর্ণ হয়, যে ইলেকট্রন বিন্যাস সুস্থিত হয়ে থাকে।
ওকে, কোশ্চেন নাম্বার 10, আয়নাইজেশন শক্তি সবচেয়ে কম কাদের ক্ষেত্রে আয়নাইজেশন শক্তি সবচেয়ে কম কার হবে? অপশান এ হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাসকে আয়নের শক্তি সবথেকে কম কার হবে? কম মানে নিষ্ক্রিয় গ্যাস কিন্তু আয়নের শক্তি সবথেকে বেশি হবে, এটা ভুল। তার কার হতে পারে না ক্ষার ধাতু। ক্ষার ধাতুগুলো পর্যায় সারণী সব থেকে বাম দিকে রয়েছে, বাম দিকে যারা রয়েছে ক্ষার ধাতু, এদের হচ্ছে আয়নান বিভব হচ্ছে সব থেকে কম হবে, কারণ এটা হচ্ছে ইলেকট্রন বের করতে খুব সহজে বের করে এটা সহজে ক্যাটায়নে পরিণত হয়ে যায়। ওকে, কোশ্চেন 11 চলে আসবে। নিম্নে কোন মৌলে ইলেকট্রন আসক্তি সবচেয়ে কম? ইলেকট্রন আসক্তি সবথেকে কম বলেছে, মানে ইলেকট্রনের প্রতি তাদের ইলেকট্রনের প্রতি মানে আসক্তি সবথেকে কম, মানে ইলেকট্রনের প্রতি তাদের আকর্ষণ অনেকটা কম। তাই কার হতে পারে? 11 থেকে সিএট দেখো, নিষ্ক্রিয় ইলেকট্রনের প্রতি কোনো প্রকার আসক্তি থাকে না, ইলেকট্রন গ্রহণ করতে চায় না, এর হচ্ছে ইলেকট্রন আসক্তি সবথেকে কম হয়ে থাকে নিউমনের ক্ষেত্রে। কোশ্চেন নাম্বার 12, নিম্নে কোন মৌলের দ্বিতীয় আয়নান বিভব সবথেকে বেশি? দ্বিতীয়, প্রথম নয়, দ্বিতীয় আয়নান বিভব কোন ক্ষেত্রে সবথেকে বেশি হয়ে থাকে? তোমাদের অনুরোধ, তোমরা অবশ্যই যদি ভিডিও ভালো লাগে লাইক করবে, শেয়ার করতে ভুলবে না, ঠিক আছে? তো নিম্নে কোন মৌলে দ্বিতীয় আয়নান বিভব? দ্বিতীয় আয়নান বিভব তোমরা এটা পোর্শনটা কিন্তু ভীষণ বেশি ইম্পর্টেন্ট। তো দ্বিতীয় আয়নান বিভব কোন ক্ষেত্রে বেশি হয়ে থাকবে, ঠিক আছে? তো তোমরা দেখো সোডিয়াম পর্বে যদি ইলেকট্রন বিন্যাস করে থাকি কীভাবে বলতো? 1s2, 2s2, 2p6, 10টা হলো 3s1। এটা প্রথম যে ইলেকট্রনে বেরিয়ে যায়, বেরিয়ে গিয়ে সোডিয়াম পরমাণু হয়ে থাকে, সোডিয়াম পরমাণু হয়ে থাকে, সেই ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস কী যাচ্ছে? 1s2, 2s2, 2p6। 2p6 বা ইলেকট্রন বিন্যাস সম্পূর্ণ পরিপূর্ণ হয়েছে। তাই এখান থেকে ইলেকট্রন বের করার আগে, দ্বিতীয় ক্ষেত্রে ইলেকট্রন বের করার আগে অনেক কষ্টসাধ্য হয়, ইলেকট্রন বিন্যাস ফুলফিল হওয়ার জন্য। এই জন্য হচ্ছে এনের দ্বিতীয় আয়নান বিভব কিন্তু সবথেকে বেশি হয়ে থাকে। বাকিগুলো তোমরা ইলেকট্রন বিন্যাস করে থাকবে, সেক্ষেত্রে এই অবস্থা কিন্তু অন্যদের ক্ষেত্রে প্রযোজ্য হয় না। ওকে, নেক্সট কোশ্চেন চলে আসো। কোশ্চেন নাম্বার হচ্ছে 13 কী বলছে দেখে নাও। অ্যালুমিনিয়াম কর্ণ সম্পর্কযুক্ত মৌলের নাম। অ্যালুমিনিয়াম কর্ণ সম্পর্কযুক্ত মৌলের নাম অলরেডি আমি বলেছি আগের এতে। অ্যালুমিনিয়াম কর্ণ সম্পর্কযুক্ত মৌল যদি আমরা যদি এখন ব্যাক করে চলে আসে দেখে নিচ্ছি অ্যালুমিনিয়াম কর্ণ সম্পর্কযুক্ত মৌলে কী হতে পারে। দেখো অ্যালুমিনিয়াম কর্ণ সম্পর্কযুক্ত মৌল কি? দেখো বেরিলিয়াম, দেখতেই পাচ্ছ এই যে এরকম করেছি, তাই বেরিলিয়াম হচ্ছে অ্যালুমিনিয়ামের কর্ণ সম্পর্কযুক্ত মৌল, ঠিক আছে? দেখে নাও কর্ণ সম্পর্ক কী হয়? বেরিলিয়াম। অপশান হচ্ছে বি এরটা, ঠিক আছে? নেক্সট কোশ্চেন চলে এসো। কোন মৌলের তড়িৎ ধনাত্মকতা সবথেকে বেশি? তড়িৎ ধনাত্মকতা সবথেকে বেশি, এটা মনে রাখবে সিজিয়াম, কারণ এতে চলে এসে পর্যায় সারণী সব থেকে বাম দিকে আর শেষের দিকে মৌল রয়েছে। ওকে, লাস্ট কোশ্চেন চলে এসে ইম্পর্টেন্ট কোশ্চেন। পরিবর্তনশীল যোজ্যতা দেখায় নিম্নে কোন মৌল? পরিবর্তনশীল মানে একাধিক যোজ্যতা নিচে কোনটি দেখিয়ে থাকে? দেখো যেটা উত্তর হবে ডি একটা। এ হচ্ছে সন্ধিগত মৌল হওয়ার জন্য বা সন্ধিগত বা ডিপ্লক মৌল হওয়ার জন্য কিন্তু একাধিক যোজ্যতা দেখিয়ে থাকে। আর্সেনিক, ক্যালসিয়াম